ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা নিয়ে আলোচনা করব। আর এই টপিকস থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে, আশা করি এবারও আসবে। তো আমরা দেখব সেম ওয়ার্ড কিভাবে ভেরিয়াস টাইপস অফ পার্টস অফ স্পিচ হয়। ওকে, লেট মি স্টার্ট। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা লিখলাম বাট। তো বাট 22, 23, 19, 20 সেশনে আসছিল। এখন আমরা দেখি যে এখানে কতগুলো সেন্টেন্স লেখা আছে। তাহলে একই ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সে কিভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ হয়, তাহলে এটা মূলত হয় পজিশনের কারণে। তো আমরা এখানে দেখি, তাহলে এখানে প্রথমে লেখা আছে দেখো, বাট মি নো বার্ডস। আর এর বাংলা অর্থ হচ্ছে যে আর কোনো কিন্তু করো না। এখন দেখো, কাউকে যদি কোনো আদেশ দেওয়া হয়, উপদেশ দেওয়া হয়, নিষেধ, অনুরোধ, তাহলে সেটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে সবসময় ভার্ব দ্বারা। তাহলে এখানে দেখো, এখানে একটা ভার্ব আছে, আবার এখানে কি ভার্বস, বাট আন্ডারলাইন করা আছে ভার্ব। তাহলে আমাকে বলতে হবে এই ভার্ব যে ওয়ার্ডটা সেটা কোন পার্টস অফ স্পিচ। এখন আমি কি করব? এখন আমি দেখব যে এক একটা ওয়ার্ডের পজিশন কি, যে ভার্ব কোথায় বসে, সাবজেক্ট কোথায় বসে। তাহলে এখানে দেখো তো, এই যে ভার্ব এটা কোন পজিশন আছে, এই যে এটা আছে কি ভার্ব পজিশনে। আবার যদি আমরা কি করি, বাক্যের অর্থটা দেখি, আর কোনো কিন্তু করো না, তার মানে কি কেউ তাকে উপদেশ বা আদেশ করতেছে। তাহলে উপদেশ আদেশ করলে সেটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি ভার্ব দ্বারা। দ্যাটস ওয়াই এইখানে যে ওয়ার্ড ভার্ব সেটা কি হবে? ভার্ব। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা কি হয়ে যাবে? ভার্ব হবে। কারণ ভার্ব কেন হলো? বাট মি নো বার্ডস, আর কোনো কিন্তু করো না। তাহলে এটা হচ্ছে কি ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা? ভার্ব দ্বারা। দ্যাটস ওয়াই কি এখানে যে ভার্ব আছে সেই ভার্ব কি হবে? ভার্ব হবে। এগেইন দেখুন সেন্টেন্স 2 নাম্বার, বাট মি নো বার্ডস। সেন্টেন্স সেম বাট। এখন আমাকে বলতে হবে এই যে আন্ডারলাইন করা বার্ডস এটা কোন পার্টস অফ স্পিচ। এখন আমরা দেখব যে কোন আন্ডারলাইন করা ওয়ার্ডের আগে পরে কি আছে। তাহলে এর আগে কি আছে? নো। তাহলে নো মানে কি একটা অ্যাডজেক্টিভ, নো মানে কি অ্যাডজেক্টিভ। আর আমরা সবসময় মনে রাখবো, নো যদি কোনো বাক্যে থাকে এবং নো এর পরে যদি কোনো ওয়ার্ড মানে সিঙ্গেল ওয়ার্ড থাকে, সেটা সবসময় কি হবে? নাউন। সেটা সবসময় কি হবে? নাউন। আর অ্যাডজেক্টিভের পরেও যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে, সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে দেখো, নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড বার্ডস, সেজন্য এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। নাম্বার 3, উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। এখন দেখো তো, যদি আমরা এই যে অংশটা উই ট্রাইড হার্ড, আমরা কঠোর পরিশ্রম, আমরা কঠোর চেষ্টা করেছিলাম, পরে এখানে কি আছে? বাট ডিডন্ট সাকসিড। তাহলে এইখানে কি মিসিং? এখানে একটা সাবজেক্ট মিসিং। তাহলে এই যে সাবজেক্ট মিসিংটা এটা কি হবে? উই। তাহলে উই হবে কি এখানে? সাবজেক্ট। তাহলে উই ডিডন্ট সাকসিড। তাহলে এখন দেখো, এখানে যদি উই বসাই দেই, তাহলে এইটা পুরোটা হবে একটা ক্লজ, এইটা হবে কি একটা ক্লজ, আর এইখানে কি আছে? আরেকটা ক্লজ। তাহলে যে সকল ওয়ার্ড দুইটা ক্লজকে কি করে যুক্ত করে তাদেরকে বলে কি? কনজাংশন। তাহলে এইখানে বাটটা কি হবে? একটা কনজাংশন হবে। কারণ কি এই যে সেন্টেন্স বা ক্লজ, এই যে সেন্টেন্স এটাকে কি করলো? যুক্ত করলো। আর যারা যুক্ত করে তাদেরকে কি বলা হয়? কনজাংশন বলা হয়। তাহলে এখানে বাট কি হবে? একটা কনজাংশন। তাহলে এখানে আমরা লিখতে পারি কনজাংশন। তারপর দেখো নাম্বার 4, এখানে কি আছে? দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। এর বাংলা অর্থ হচ্ছে যে এখানে এমন কেউ নাই যে তাকে পছন্দ করে না। তাহলে এখন দেখো তো, এমন কেউ নেই, এমন কেউ, যে এমন কি লিখলাম, এখানে আমরা লিখলাম এমন কেউ নেই। এখন দেখো, যদি কেউ বলা হয় তার মানে কি? তাদের কি আছে? একটা নাম থাকতে পারে, আর নামের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটা হয় কি? প্রনাউন। তাহলে এইখানে এই যে বাট এটা কি প্রনাউন হিসেবে বসবে, কারণ ওরা কারো পরিবর্তে বসতেছে, আর তাদের কি আছে? নাম আছে। আর যেহেতু এখানে দুইটা সেন্টেন্সের মধ্যে বসলো, তাহলে এখানে আমরা এটাকে কি বলবো? রিলেটিভ প্রনাউন। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না। তাহলে এই বাট কি করলো? দুইটা সেন্টেন্সকে যুক্ত করলো। তাহলে সেজন্য এটাকে আমরা কি বলবো? রিলেটিভ প্রনাউন। এটা কিন্তু কনজাংশন হবে না, কারণ কারো পরিবর্তে সে বসতেছে, সেই জন্য প্রনাউন। আর এটা হবে কি আমাদের রিলেটিভ প্রনাউন। তারপর এখানে দেখুন, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। তাহলে আমাদের দোষ স্বীকার করার এটাই উচিত। তাহলে এখন এখানে যদি আমরা দেখতে চাই যে বাট এখানে কোন পার্টস অফ স্পিচ, তাহলে প্রথমে আমরা দেখব যে বাটের আগে পরে কি আছে। তাহলে দেখো, এই সেন্টেন্সটা আমি শর্ট করে নিই, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। তাহলে এইটাকে আমি ইট দ্বারা রিপ্লেস করতে পারি, ইট ইজ বাট রাইট ইট। এখন এটাকে যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি,
তাহলে এটা কি হয়ে যাবে নাউন ফ্রেজ। এটা কি হয়ে যাবে নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের আগে যদি কোনো ওয়ার্ড থাকে অলওয়েজ, সেটা আমাদের কি হবে অ্যাডজেক্টিভ। সেটা কি হবে বলো অ্যাডজেক্টিভ। তাহলে ইট ইজ বাট রাইট, ইট বলতে টু অ্যাডমিট আওয়ার ফলস। তাহলে এখানে দেখো এটা কি দ্বারা রিপ্লেস করলাম, তাহলে হয়ে গেল নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কারণ অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি এবং এটা নাউনের মতো কাজ করতেছে, আবার এর দ্বারা রিপ্লেস করতে পারতেছি। তাহলে যদি নাউন ফ্রেজ হয়, তাহলে নাউন ফ্রেজের আগে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে রাইট হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা কি হবে অ্যাডভার্ব। তাহলে এইখানে এই যে অংশটা বাট, এটা হয়ে যাবে কি আমাদের অ্যাডভার্ব। ওকে, তারপর এখানে কি আছে দেখো, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। সাহসী ছাড়া কেউ সুন্দরকে দাবি করতে পারে না। তাহলে এখন এটা দেখতে হবে যে এই বাট কোন পার্টস অফ স্পিচ। তাহলে এখানে দেখো তো বাটের পরে কি আছে দি, এটা হচ্ছে আমাদের আর্টিকেল। আর এখানে কি আছে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড। এখন আমরা জানি আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা কি হয় অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটা কি হবে অ্যাডজেক্টিভ, আর পরের অংশটা কি হবে নাউন। আর এখানে কি আছে আর্টিকেল, এখানে কি আছে আর্টিকেল। এখন দেখো কোনো সেন্টেন্সে যদি কি হয় আগে আর্টিকেল থাকে, পরে অ্যাডজেক্টিভ থাকে, পরে নাউন থাকে, তাহলে এর পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে কি প্রিপোজিশন। সেটা কি হবে প্রিপোজিশন। তাহলে দেখো আমরা কিভাবে শিখলাম যে এইটা হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এই যে অংশটা এরপরে যদি কি থাকে কোনো ওয়ার্ড থাকে সেটাকে আমরা কি বলবো প্রিপোজিশন। ওকে, তো এইভাবে আমরা দেখতে পারি যে একই ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সে কিভাবে ভেরিয়াস টাইপস অফ পার্টস অফ স্পিচ হয়।